তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো আবু সিম্বেল টেম্পল আমরা কিভাবে ঘুরলাম এবং তার সঙ্গে সঙ্গে ভয়াবহ বসে অনলাইনে টিকিট কাটা হয়েছিল গেট ইউর গাইড থেকে। দেখুন কি ভয়ঙ্কর, গতকাল আমি জানতে পারিনি, এখন এখানে এসে জানতে পারলাম যে ওটা একটা স্ক্যাম। ওরকম কোনো ওয়েবসাইটই না এদের সঙ্গে লিঙ্ক নেই। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন আজকে 16ই অক্টোবর 2024, ভোর 3:45। এই যে মাও রেডি হয়ে গেছে, বিল্টুও রেডি, জয়দীপাও রেডি। আমরা আজকে রওনা দিচ্ছি আবু সিম্বেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকেই আমরা একটা প্যাকেজ ট্যুর করিয়ে নিয়েছি। 750 ইজিপশিয়ান পাউন্ড পার হেড খরচ আমাদের জার্নি ফেয়ার হিসেবে, আপ ডাউন এবং তার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড পার হেড। কিন্তু ওখানে গিয়ে এন্ট্রি ফিটা নিজেদের কাটতে হবে অবভিয়াসলি। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব, পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। 15:15 বাজে, আমরা এখন আসওয়ান রেলওয়ে স্টেশনের সামনে আরও কিছু লোকজনকে তুলে আমরা এবার এগিয়ে যাচ্ছি। এখানে এখন ভেরিফিকেশন হবে, তারপরে আমাদের গাড়িটা ছাড়বে। এখানে কিছুক্ষণের ব্রেক দিয়েছে, 5-10 মিনিটের মতো। আর এখানটাতে দেখুন আমাদের বাড়ি থেকে অর্থাৎ হোটেল থেকে যে ব্রেকফাস্টটা দিয়েছে সেটা নিয়েছি। এরকম 4খানা পাউরুটি আছে প্লাস্টিকের মধ্যে, এখানে ইয়োগার্ট আছে, আচ্ছা এখানে চিপস আছে, বিস্কিট আছে, ওখানটাতে ফ্রুট জুস আছে, এটা হচ্ছে এক ধরনের জেলি, আর এইরকম মাখন আছে 4খানা। তো আমরা এখন ভাগ ভাগ করে খেয়ে নিচ্ছি। ফেরার সময়টাতে আমরা জুসটা খাবো, কারণ তখন গরম খেয়ে আসবো, তাই জন্য জুসটা খাওয়া খুবই দরকার। এখন একসঙ্গে তো এতগুলো জিনিস খাওয়া সম্ভব না, এই ভাগ ভাগ করে খেয়ে নিয়ে আবার ফেরার সময় কিছুটা খেয়ে নেব। আমাদের গাড়ি এখন এখানটাতে বেশ কিছু সময় হল্ট। আর ভালোই হলো, এই সময় দেখুন দূরে কি অসাধারণ সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। সত্যি মনে হচ্ছে সাহারা মরুভূমির ভিতরে হারিয়ে যাওয়া আমরাও যেন একটা বেদুইন। কি অপূর্ব দৃশ্য দেখুন, ওখানে সূর্যোদয় হচ্ছে আর তার মাঝখানে আমরা। আর এখানটাতে একের পর এক ট্যুরিস্ট গাড়িগুলো এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণের হল্ট, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আশা করি আমরা আবু সিম্বেল পৌঁছে যাব। সকালবেলা সত্যি বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। ভাগ্যিস মা চাদর নিয়ে এসেছিল, গায়ে একটা চাদর জড়িয়ে বসেছি আমি আর মা। এখানে আগে যে ক্যানালটা দেখলেন ওটা হচ্ছে নাসের ক্যানাল। ওই ক্যানালের জন্য দেখুন এখানে ধুধু মরুভূমির মধ্যে কি সুন্দর চাষ করা সম্ভব হয়েছে। এটা একটা ভালো দিক 1959 সালে এই আসওয়ান ড্যাম তৈরি করার। এই যে ক্যানাল 1টা দেখলাম, এটা হচ্ছে ক্যানাল 2। খালি দেখুন এইটুকু একটা ক্যানাল, খুব বেশি যে দূরত্ব তা নয়, জলের পরিমাণ কতটা। পথটা ওদিকে চলে গেছে, এই যে পথটা চলে গেছে, এদিক দিয়ে সোজা চলে গেলে সুদান। 50 কিলোমিটার দূরে, 450 কিলোমিটার দূরে সুদান। দেখা যাচ্ছে লেক নাসের, এই যে আমাদের পার্কিং স্পট। আর এখন মাও চলে এসছে আমাদের সঙ্গে।
টক টক করতে করতে জয়দীপা আর বিল্টু আগে যাচ্ছে, এখান থেকে উঠতে হবে। উনি বললেন এখানে নাকি হুইল চেয়ার আছে, দেখা যাক। প্রবেশ করতেই ওখানটা টিকিট কাউন্টার, এবং এখান দিয়ে প্রবেশ করতে হবে। পরবর্তীটা আপনাদের জানাচ্ছি। আমার আনন্দ হচ্ছে এটা ভেবেই যে আবু সিম্বেল ভেবেছিলাম আমরা সবাই মিলে আসবো। এবং দেখুন এখানে সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু হুইল চেয়ার পাওয়া যায়। এই ইনফরমেশানটা সম্ভবত আমি ইউটিউবের মধ্যে প্রথম আপনাদের কাছে তুলে ধরছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন, এখানে কিন্তু হুইল চেয়ার পাওয়া যায়। $10 আমরা একটা হুইল চেয়ার ভাড়া নিয়ে নিয়েছি। এখন আমরা চলছি আবু সিম্বেল টেম্পলের দিকে। পাশেই দেখবেন এখানে রয়েছে লেক নাসের, মানুষের দ্বারা তৈরি করা সবচেয়ে বড় লেক হচ্ছে এই লেক নাসের। 1959 সালে যখন তৈরি হয়েছিল আসওয়ান বাঁধ, তখন এই কৃত্রিম লেকটি তৈরি হয়েছিল। কত বিশাল অঞ্চল জুড়ে ব্যাপ্তি খালি একবার দেখুন। এই চারদিকে দেখুন নেট দেওয়া রয়েছে, কারণ এই লেকের কিন্তু কুমির রয়েছে। আর আমরা এখন এগিয়ে চলেছি এই বিখ্যাত আবু সিম্বেল টেম্পলের দিকে। আবু সিম্বেল কেন বিখ্যাত সেটাও আপনাদের সামনে আমি একটু তুলে ধরবো। লাগছে ম্যাডাম, এইটা হচ্ছে লেক নাসের। প্রচন্ড ব্যাপ্ত হয়েছিল জল, যে এইখানটাতেই আপনাদের এক জায়গায় ছিল মূল আবু সিম্বেল মন্দিরটা, সেই একদম ফিলাই টেম্পলের মতোই সম্পূর্ণ। সেই মন্দিরটাকে শুদ্ধ এই যে পাহাড় পর্বত দেখছেন সম্পূর্ণটাই ওখান থেকে কেটে নিয়ে এখানে বসানো হয়েছিল। মানে যেটা আমি বারংবার বলেছি, মানুষ চাইলে কি না পারে। ফিলাই টেম্পলের হাইট বা গঠন তার থেকে তো অনেকটা ছোট ছিল, কিন্তু আবু সিম্বেলটা দেখুন কত বিশাল বড় এর আকৃতি, এবং পুরোটাকে কেটে কেটে ওই স্থান থেকে জলের থেকে বাঁচাতে তুলে এনে এখানে বসানো হয়েছে। অসাধারণ, সত্যি কথা বলতে অসাধারণ। এত অসাধারণ এই জায়গা সত্যি ভাবতে পারিনি আমরা। আবু সিম্বেল টেম্পল, তার সামনেই আমরা উপস্থিত হলাম। এই টেম্পলের থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু সুদান বর্ডার। তো আসুন দেখা যাক। মূর্তিগুলো দেখছেন ভাঙা ভাঙা রয়েছে, এগুলো কিন্তু সেই সময় ঠিক এরকম ভাঙা ভাঙাই ছিল। 59 সালে যখন আসওয়ান ড্যাম তৈরি হলো, তারপরে যেটা ভাঙিয়ে এখানে আনা হয়েছে, যে মাঝখানে দেখুন আনুবিসের মূর্তি, এবং রাজা নিজেকে আনুবিসের সমান মনে করতেন। আর একটা খারাপ তথ্য ছিল যে পায়ের কাছে নাকি রানীর মূর্তি, একদমই নয়। ওনার যে কজন সন্তান ছিল তাদের মূর্তিটাই কিন্তু পায়ের কাছে রাখা আছে। এই যেরকম মেয়ে, এই দেখুন ওখানে একজন ছেলে, অর্থাৎ পুত্র কন্যা যারা, তারা স্থান পেয়েছে পায়ের কাছে। এবং রানীর মূর্তি নিয়ে একটা বৃহৎ পাহাড় ওখানে উনি তৈরি করেছেন, কারণ উনি ওনার রানী নেফারতিদিকে খুবই ভালোবাসতেন। এবার আমরা ভেতরে প্রবেশ করব। আর এই চাবিটা দেখুন কি বিশাল, মাকে নিয়েই একেবারে হুইল চেয়ার সমেত আমরা ভেতরে প্রবেশ করছি। দেখুন এখানে যে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সব কিছু কি পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। এই রাজার এগিয়ে একজনের শিরচ্ছেদ করছে, সেই তথ্যটা তুলে ধরা হয়েছে। যুদ্ধে যাচ্ছে হাতে বল্লম নিয়ে, সব কিছুই অপূর্বভাবে তুলে ধরা। চাইলে সত্যি কি না করতে পারে। দেখুন এই সম্পূর্ণটা কেউ বিশ্বাস করতে পারবে? এই পাহাড়ের গঠন থেকে শুরু করে এই গুহাচিত্র সব কিছুকে কেটে কেটে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে এসে বসানো হয়েছে এই আবু সিম্বেল টেম্পল থেকে। সত্যি অসাধারণ। আর এখানে চান্তিকে বাবা জীবন ঘুরে বেড়াচ্ছেন। এই দাদা হুইল চেয়ারে মাকে নিয়ে নিখুঁতভাবে পুরো টেম্পলটাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন, এবং সঙ্গে সঙ্গে আমরাও ছিলাম। সত্যি আমাদের খুব ভালো লেগেছিল ওনার কাজ, এবং তার সঙ্গে সঙ্গে এই অসাধারণ শিল্পকলা। এখানে দেখুন রামসেস সেকেন্ড নিজের সঙ্গে বিভিন্ন রকম দেবতাদের ছবি ফুটিয়ে তুলেছেন, এবং যেন তিনি ওই দেবতাদের সমসাময়িক হয়ে উঠেছেন এটা প্রকাশ করার জন্য। আর এই মন্দির দেখতে গিয়ে সবচেয়ে বেশি যিনি খুশি ছিলেন তিনি অবশ্যই আমাদের বিল্টু। বিল্টু স্বাধীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। যেমন দেখুন ডান দিকে আনুবিস, তিনি দেবতা, তিনি রামসেস II হাতে যেন অস্ত্র তুলে দিচ্ছেন যাতে দুষ্টের দমন করে, সেরকমই একটা অর্থ বোঝানো হচ্ছে। এবং টেম্পলের ঠিক বাইরেই দেখবেন এখানটাতে বেশ কিছু
হরাসের মূর্তিও রয়েছে, যেটা এডফু টেম্পলের আমরা দেখলাম হরাস টেম্পল, যাকে দেবতা হিসেবে পুজো করা হতো। সত্যি কি অসাধারণ, ভাবলে অবাক হতে হয়। বলতে আজকে এত ইমোশনাল লাগছে বলে বোঝাতে পারবো না। আর আমার সবচেয়ে বড় ভয়টা ছিল যে এত সুন্দর মন্দিরটাতে আমি জয়দীপ বা বিল্টু তো আসছি, মাকে কি আনতে পারবো? দেখুন আজকে হুইল চেয়ারের ব্যবস্থা থাকে, সেটাও সম্পূর্ণ হলো। সত্যিই অসাধারণ লাগছে, মানে আমি এত ইমোশনাল লাগছে আপনাদের বলতে পারবো না। রামসেস দ্য সেকেন্ড তিনি তার জন্য এই আবু সিম্বেলের যে এই মন্দিরটা তৈরি করেছিলেন, এবং তার ঠিক পাশেই তার প্রিয় স্ত্রী নেফারতিতির জন্য এই মন্দিরটা তৈরি করেছিলেন। দেখুন এখানটাতেও রামসেস দ্য সেকেন্ড এবং তার পাশেই নেফারতিতি রয়েছে, এবং তাদের পায়ের কাছে যে ছোট ছোট মূর্তিগুলো রয়েছে, যেটা আগেও বললাম, সেগুলো হচ্ছে তাদের সন্তান। এখানে টোটাল 6খানা মূর্তি রয়েছে এবং প্রত্যেকটার তলায় দেখুন 2টো করে, অর্থাৎ মোট 12খানা মূর্তি। তাদের কিন্তু 12 জন ছেলে এবং মেয়ে ছিল, তাদের মূর্তি নিচে রাখা হয়েছে। এই মন্দিরটা হচ্ছে নেফারতিতির নামে, এবং এর মধ্যে দেখতে পাবেন রামসেস দ্য সেকেন্ড তার স্ত্রীকে কতটা ভালোবাসতো, বিভিন্ন জায়গায় তাকে ফুল দিচ্ছে, সেগুলো বর্ণিত হয়েছে এই মন্দিরটার মধ্যে। তখন বললাম নেফারতিতির টেম্পলের ভিতরে দেখুন এই যে রামসেস দ্য সেকেন্ড ফুল দিয়ে ওনার স্ত্রীকে খুশি করার চেষ্টা করছে, সেই মূর্তি। নেফারতিতি আবার স্বামীর কাছে কিছু খাবার তুলে ধরছে। এখানে দেখা যাচ্ছে নেফারতিতিকে তার মহারাজা এরকমের ফুল দিত এবং তাকে আনন্দ দিত। আমার সঙ্গে অনেক কিছু দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন এরকম করে ফুল দিলে কেমন হয়। পয়েন্ট থেকে একসঙ্গে ডান দিকে নেফারতিতি টেম্পল আর বাদিকে রামসেস দ্য সেকেন্ডের মন্দির, দুটো একসঙ্গে দেখা যাচ্ছে। আর একদম বাদিকে গেলে দেখুন লেক নাসের আর ওই পার্বত্য অঞ্চলের মতো অপূর্ব সুন্দর একটা ভূমিরূপ, আর তার মধ্যে অসাধারণ এক শিল্পকর্ম। সুদূর বিস্তৃত নাসের লেক, মানুষের সৃষ্টি করা এখনো পর্যন্ত সবচেয়ে বড় লেক। নেফারতিতি টেম্পল এবং তার পাশে রামসেস দ্য সেকেন্ডের টেম্পল, অর্থাৎ আবু সিম্বেল টেম্পল কমপ্লেক্স দর্শন করে আমরা এবার এগিয়ে যাব আমাদের বাসের দিকে। টেম্পলের সাইডটা এদিকে এবং অরিজিনাল সাইট অফ দ্য টেম্পল বলা রয়েছে এইদিকে, অর্থাৎ এখানেই কোথাও ছিল আগের আবু সিম্বেল টেম্পল, যেখান থেকে তুলে এনে এই নতুন মন্দিরটাকে স্থাপন করা হয়েছে। হুইল চেয়ারে আনলাম, সেরকম এখানে এরকম গাড়িরও ব্যবস্থা রয়েছে, এই গাড়ি করেও চলে যাওয়া যায়। আপনার কাছে তুলে ধরছি তথ্যটা, কত টাকা কীরকম দাম নেয় গাড়ি। ব্রাদার 50 পাউন্ড করে সম্ভবত এখানে গাড়ি নেয় ভাড়া। এখন যেটা বলছিলাম, দেখুন এখানটাতে 1841 সালে কেমন দেখতে ছিল, 1827 সালে কীরকম, সব কিছু দিয়েছে। তখন অন্য জায়গায় স্থানান্তরিত ছিল। তারপরে 1964 সালে যখন ড্যাম তৈরি হলো, 55 সালে এরকম ছিল, কিন্তু 64 সালের পর থেকে আস্তে আস্তে জল ওঠা শুরু হলো। তার ফলে আস্তে আস্তে এই যে 65 সালের পর থেকে ট্রান্সফার করা শুরু হলো, এবং ট্রান্সফার মিন্স পুরো জিনিসটাকে দেখুন ভেঙে ভেঙে পাথর যেগুলো সেগুলোকেও ট্রান্সফার করেছিল। ট্রান্সফার করে 65 সালে যে একটা ছবি দিয়েছে এখানটাতে, কীভাবে মূর্তিগুলোকে আগের জায়গা থেকে নতুন জায়গায় ট্রান্সফার হয়েছে সেই বিষয়টা তুলে ধরেছে এখানে। ভিজিটার সেন্টার বলে জায়গাটার নাম, এবং আলটিমেট 1970 সালে গিয়ে সম্পূর্ণ হয় আজকের বর্তমান সাইটে, লেখা রয়েছে নিউ সাইট অফ টেম্পল। মোটামুটি সকাল 10টার মধ্যে আমাদের ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেল এবং গাড়ি ছেড়ে দিল। আমরা এখন ফিরে যাচ্ছি আসওয়ানের উদ্দেশ্যে। আশা করবো যেন অন্ততপক্ষে 1:30টার মধ্যে পৌঁছে যাই, কারণ 2টোর মধ্যে আমরা হোটেল থেকে লাগেজপত্র নিয়ে এবং একটু বিশ্রাম নিয়ে স্নান করে বেরিয়ে পড়বো। বাইরের রাস্তাতেই আমরা লাঞ্চটা করে নেব, কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে 5টার সময় আমাদের বাস, সেটা নিয়ে একটু চিন্তায় আছি, যেন ঠিক সময় পৌঁছে যাই, এটাই প্রার্থনা। যাওয়া ফেরা দুইবারই এরা দাঁড় করায়, যেরকম ওখানে একটা জায়গায় দাঁড় করিয়েছে, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আমাদের ব্রেকফাস্ট যা দিয়েছে হোটেল থেকে এতেই হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি এখন আসওয়ান হাই ড্যামের ওপর দিয়ে যাচ্ছে। আমরা দাঁড়ালাম না এখানে, খালি দেখুন ওই দিকের নীলনদটা
কতটা জল কম, সেখানে এদিকে কতটা জল। আসওয়ানের যে ড্যাম, সেই ড্যামের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। সময় এই যে আমাদের গাড়ি 1:30টার সময় আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আর এদিক থেকে সোজা গেলে আমাদের হোটেলকে বলা আছে 2টো অবধি আমরা থাকবো। 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়বো। 5টার সময় আমাদের বাস। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এখন ঠিক 1:45 বাজে। 2:30টা পর্যন্ত হোটেল আমাদেরকে থাকার জন্য সুযোগ দিয়েছে। সত্যি খুব ভালো কথা এটা। 45 মিনিট সময় পাবো, এর মধ্যে তাড়াতাড়ি করে স্নানটা করে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে আসওয়ানের যে বাস স্টেশনটা রয়েছে সেখানেই ভালো ভালো কিছু হোটেল রয়েছে। সেই রেস্টুরেন্টগুলোতে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি ধরুন 3:30 4টে বেজে যাবে। ওখানেই 4টে নাগাদ ওখান থেকে বেরিয়ে ঠিক পাশেই বাস স্ট্যান্ড থেকে বিকেল 5টার সময় আমাদের বাস ধরে নেবো। 4:30-এর মধ্যে আমাদেরকে ওখানে গিয়ে আমাদের মুখ দেখাতে হবে। সুতরাং বেশিক্ষণ আর সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি করে এখন স্নানটা করে নিয়ে 2:30টার সময় আমরা বেরিয়ে পড়বো। ওই যে দেখছেন নদীর মধ্যে দিয়ে পাল তুলে এগিয়ে যাচ্ছে, ওটাকেই বলা হয় ফালুকা। আপনি চাইলে আসওয়ানেও ফালুকা রাইড করতে পারেন বা লুকসারেও ফালুকা রাইড করতে পারেন। আমরা আর করলাম না, দেখি পরের বার যদি আসি তখন অবশ্যই করবো। এখন বাজে দুপুর 3টে। আমরা আসওয়ান বাস স্টেশনের ঠিক পাশেই একটা ক্যাফে থেকে ওখানে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে। তারপরে 5টার সময় আমাদের বাস। অনেকটা সময় আমরা পেয়ে গেছি। দেখুন চারপাশে গাছগাছালি কত, মনে হয় যেন আমাদের গোয়া বা ওরকম কোনো জায়গার উপর দিয়ে যাচ্ছি। পাশে নীলনদ, আর আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আসওয়ান বাস স্ট্যান্ডের কাছে। এই যে দেখছেন গলির মোড়টা, আগের দিনকে ভিডিওতে আপনাদের দেখালাম। এই বাদিক দিয়ে গেলে বাস স্টেশন, তার ঠিক পাশেই হচ্ছে এখানে এই যে পোর্টো সোনো। এটা একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে একেবারে ককটেল মকটেল হ্যানা ত্যানা সব কিছুই রয়েছে। কিন্তু আমরা যেহেতু নিরামিষ খাই, ডাইরেক্ট বললাম যে আমরা মার্গেরিটা টোটাল ভেজ, নো মিট নো ফিশ, স্যালাড সব বুঝিয়ে টুঝিয়ে বললাম, বললো যে হ্যাঁ পাওয়া যায়। তো আমরা 4টে স্মল মার্গেরিটা পিৎজা অর্ডার করলাম আর বললাম পরে চাইলে আরেকবার ফ্রুট জুস খাবো। তো মা জয়দীপার বিলটা এখন এখানে আছে। মোটামুটি পিৎজা আসতে আসতে 1/2 ঘন্টা লাগবে। সেই সময়টা আমি আরেকবার গিয়ে বাস স্টেশনে গিয়ে কনফার্ম হয়ে আসি। বসে অনলাইনে টিকিট কাটা হয়েছিল গেট ইউর গাইড থেকে। দেখুন কি ভয়ঙ্কর, গতকাল আমি জানতে পারিনি, এখন এখানে এসে জানতে পারলাম যে ওটা একটা স্ক্যাম। ওরকম কোনো ওয়েবসাইটই নাকি এদের সঙ্গে লিঙ্ক নেই। যাই হোক, অবশ্যই কলকাতায় গিয়ে আমি ব্যাপারটাকে নিয়ে খোলসা করবই এবং রিপোর্ট করবই। এখন নতুন করে বলা হচ্ছে টিকিট কাটার জন্য। এখন কিছু করার নেই, আমাকে তো অন স্পট টিকিট কাটতেই হবে, না হলে তো হুড়গাদা যাওয়াই যাবে না। তা আমি এখনই 4 জনের জন্য টিকিটটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। বাকি যা ব্যবস্থা নেওয়ার আমি তো কলকাতায় গিয়ে নেবই। একটা দেশের কীরকম রেপুটেশন নষ্ট হয় দেখুন। এই যে পাবলিক ট্যুরিস্ট বাস অফিস, ট্রান্সপোর্ট অফিস, এখানটাতে গতকাল আমি এসেছিলাম, কতটা আনন্দ ছিল। আজকে যখন জানতে পারলাম এত বড় একটা স্ক্যাম হয়েছে, সম্পূর্ণ রেপুটেশনটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, আমি টিকিট কেটে নিলাম নতুন করে। এখানেই নাকি বাসটা আসবে, আরেকবার কনফার্ম হয়ে নেব। খাওয়া দাওয়া শুরু করলাম। পিৎজা নিয়েছি স্মল সাইজ, কত বড় সাইজ দিয়েছেন দেখুন। মানে এদের কাছে স্মল সাইজটা মানে আমাদের পক্ষে বিগ সাইজ। খাওয়া দাওয়া করে এই পথ দিয়ে বেরিয়ে আমরা বাস ধরব। আর পিৎজা খাওয়ার পরে মহারাজের জন্য ম্যাঙ্গো জুস শুরু করতে করতে বাসটা পেলাম। এই যে এখানে একটা বাথরুম, বালতি রাখা, তার নিচে বাথরুমের ব্যবস্থা। আর সিট যথারীতি এদিক ওদিক হয়ে গেছে। মা আর আমি এখানে, জয়দীপার বিল্টু সামনে। দেখা যাক রাত 10টার সময় হুড়গাদায় গিয়ে পৌঁছাবে। রাত 10টা কিন্তু অলরেডি বেজে গেছে। গাড়ি এখন এক জায়গায় স্টপ দিয়েছে, জানি না কতক্ষণে পৌঁছাবে। মনে হচ্ছে লেট হবে অনেকটাই। তো বন্ধুরা, আমাদের বাসটা পরের দিন ঠিক কটার সময় গিয়ে হুড়গাদায় পৌঁছালো এবং আমাদের সঙ্গে যে স্ক্যাম হলো তার সঠিক হিল্লে কিছু হলো কি না, এই সব কিছু জানাবো আমাদের পরবর্তী ভিডিওতে। তাহলে দেখতে থাকুন জয়দীপা ট্রাভেলস, কারণ এই চ্যানেল আপনার, এই চ্যানেল প্রত্যেক বাজেট ট্রাভেলারের। নমস্কার।